2020 অক্টোবর মহামারীর আতঙ্কের মাঝেই ধীরে ধীরে লকডাউন শিথিল হতে শুরু করেছে। উত্তরাখণ্ড এই সময় ট্যুরিস্টদের অ্যালাউ করছে জেনে পাড়ি দিলাম। প্রথম গন্তব্য আলমোড়া। আলমোড়া যাওয়ার পথে নৈনিতাল পড়ে। অনেকে এই নৈনিতালে থাকেন। তাল শব্দের অর্থ লেক, মানে হ্রদ। পর্যটন কেন্দ্র হিসেবে নৈনিতাল কিন্তু খুবই বিখ্যাত, তাই ভিড় একটু বেশি। আমি একটু ভিড় এড়িয়ে চলতে চাই, সেই জন্যে আমার গন্তব্য আলমোড়া ঠিক করেছিলাম। দিল্লি থেকে আলমোড়া প্রায় 8 ঘন্টা সময় লাগার কথা, কিন্তু ড্রাইভারের কৃপায় আমাদের সময় একটু বেশি লেগে গেছিল। পৌঁছায় মোটামুটি 8:30 নাগাদ। পাহাড়ি ছোট জনপদ, সেখানে সন্ধ্যা 8:30 মানে অনেকটাই রাত। আমাদের হোমস্টে রাস্তার একটু নিচে, সেখানে গাড়ি যাবে না, তাই হোস্ট আমাদের নিতে এসেছেন। তিনি আগে আগে চললেন কিছু লাগেজ নিয়ে, বাকিটা আমি আর আমার স্ত্রী নিয়ে তাকে অনুসরণ করে চলতে লাগলাম। পাহাড়ি ঢালু পায়ে হাঁটার রাস্তা, খুব সাবধানে চলতে হচ্ছিল। আমাদের সঙ্গে ছিল একটা জোরালো টর্চ। হরিশজি, আমাদের হোস্ট, জানালেন এখানে রাতের বেলা অনেক সময় লেপার্ড ঘাপটি মেরে বসে থাকে। শুনে একটু ভয় পেয়ে গেলাম। আমাদের হোস্ট হরিশজির আলমোড়া শহরের ভেতরে একটি বাড়ি আছে, আর এটি আলমোড়া শহরের বাইরে একদম জঙ্গলের ধারে। এটি বিশেষত উনি ট্রাভেলার্সদের ভাড়া দিয়ে থাকেন হোমস্টে হিসাবে। সেদিন রাত্রেবেলায় হরিশজি আমাদের হোমস্টের ওপরের ঘরটাতেই থেকে গেলেন, কারণ প্রথম দিনে এরকম ঘন জঙ্গলের ভেতরে পাহাড়ের ধারে এরকম এক হোমস্টেতে দুজন মিলে একা থাকতে আমাদের একটু ভয় করছিল, বিশেষত যখন শুনতে পেয়েছিলাম যে এখানে আশেপাশে অনেক লেপার্ড ঘুরে বেড়ায়। প্রায় 8-10 ঘন্টা জার্নিতে আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম। সেদিন রাত্রে ঘরে ম্যাগি বানিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠেই বুঝলাম চারপাশটা কত সুন্দর। আগের দিন রাতের আধারে কিছুই বুঝতে পারিনি। বারান্দাটা থেকে দূরে বরফ ঢাকা কিছু শৃঙ্গ দেখতে পাওয়া যাচ্ছিল। হরিশজিকে জিজ্ঞেস করতে উনি জানালেন এগুলো আসলে নন্দা দেবী এবং পাঞ্চাচলি পিক্স। वो सर पूरा हिमालय माउंटेन हो गया, नंदा देवी हो गया, त्रिशूल हो गया, चौखंबा हो गया, अच्छा, नंदा कोट हो गया, नंदा घुंटी हो गया, আচ্ছা, और पंचाचूली पीक भी दिख रहा है। এখান থেকে উনি ট্রেকও করান ওই সমস্ত পাহাড়ে। আমাদের হোমস্টেটি আলমোড়া শহরের বাইরে এবং জঙ্গলের ধারে, পাহাড়ের মধ্যে, তাই শহুরের সুবিধা এবং প্রাকৃতিক সান্নিধ্য দুটোই পাওয়া যাবে এখান থেকে। হোমস্টেটি আমাদের খুবই পছন্দ হয়ে গেছিল, তাই ঠিক করলাম শুধু 2 দিন না, এখানে মোটামুটি 3-4 দিন থেকে যাব। জল খাবার খেয়ে সেদিন আমরা হাইকিং করতে শুরু করলাম। প্রথম দিন আমরা হাইকিং করে চিতায় গোলু দেবতা টেম্পল গেলাম। পুরো রাস্তাটাই ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, বেশ গা ছমছম করছিল। এই যদি একটা লেপার্ড অজান্তে আমাদের ফলো করে থাকে, হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ঝাঁপিয়ে পড়ে। হরিশজি জানালেন এখানে মাঝে মধ্যে জঙ্গলে কাঠ কাটতে এসে অনেকেই লেপার্ডের আক্রমণের শিকার হয়, আর ঘরের পালতু জানোয়ার, কুকুর ইত্যাদিকে অ্যাটাক করা এটা তো একটা কমন ব্যাপার এখানে। প্রথমবার এরকম এক জঙ্গলের মধ্যে দিয়ে হাইকিং করে যাচ্ছি যেখানে লেপার্ডের আনাগোনা আছে। আমরা তো অনেক জায়গায় লেপার্ডের মলমূত্রও দেখতে পেলাম। ভুল বললাম, মূত্র দেখতে পাইনি, মল দেখতে পেয়েছিলাম। ভাবতে অবাক লাগছে যে এখানকার এই সমস্ত সাধারণ মানুষরা প্রায় প্রতিদিনই এই সমস্ত লেপার্ডের ভয়কে অতিক্রম করে জঙ্গলে আসেন কাঠ কাটার জন্য। অনেকে আক্রমণের শিকার হন, অনেকে মারাও যান। এরকমই একজন কাঠুরিয়াকে দেখতে পেলাম জঙ্গলের ভেতরে। তাকে জিজ্ঞেস করলাম যে ভয় করে না এরকম জঙ্গলে এসে কাঠ কাটতে? উত্তরে তিনি জানালেন উপায় কি আছে, এখান থেকে কাঠ কেটে নিয়ে গিয়ে তারা আলমোড়া শহরে বিক্রি করেন এবং সেখান থেকে যা মুনাফা ওঠে তাই দিয়ে তাদের সংসার চলে। বেড়াতে বেরিয়ে সাধারণ মানুষের জীবনযাপনের এই সমস্ত ঘটনাগুলো যখন জানতে পারি, তখন মনে হয় ট্রাভেলিং শুধুমাত্র কিছু হাইকিং, ট্রেকিং বা কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখা নয়, কোনো রেস্টুরেন্টে বসে কোনো সুস্বাদু খাবার খাওয়াও নয়। এটা হচ্ছে একটা জ্ঞান, যে জ্ঞান কোনো বইয়ের পাতা থেকে পাওয়া অসম্ভব।
আর সত্যি বলতে গত 2-3 বছরে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার সাধারণ মানুষদের কাছ থেকে, তাদের জীবনযাপনের প্রণালী থেকে যে সমস্ত জ্ঞান আমি পেয়েছি তা আমি আমার স্কুল বা কলেজ লাইফ থেকে পাইনি। যাই হোক, সে অসাধারণ সুন্দর জঙ্গল পথ পাড়ি দিয়ে আস্তে আস্তে আমরা চিতাইগলু দেবতা টেম্পলের দিকে পৌঁছাচ্ছিলাম। অস্বীকার করব না, মাঝে মধ্যে অনেক জায়গায় আছাড় খেয়েও পড়েছি, কারণ এখানকার জঙ্গল মূলত পাইন ফরেস্ট, আর পাইনের পাতা যখন মাটির উপর পড়ে থাকে তখন সেটা যে কেমন স্লিপারি হয়, পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যারা কোনোদিন ট্রেক করে গেছে তারা জানেন। দুপুর নাগাদ চিতাইগলু দেবতা টেম্পলে পৌঁছালাম। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরে কিছু মানত করলে সেটা পূরণ হয়, আর তার বদলে মন্দিরে একটা ঘন্টা দান করে যেতে হয়। অনেকে নিজেদের অভিলাষাগুলো চিঠিতে লিখেও ঝুলিয়ে গেছেন। এই মন্দিরে ছোট বড় মিলিয়ে প্রায় কয়েক হাজার ঘন্টা দেখতে পাওয়া যায়, মানে প্রায় কয়েক হাজার মানুষের অভিলাষা পূর্ণ করেছেন এই চিতাইগলু দেবতা। চিতাইগলু দেবতা হয়তো এখানকার স্থানীয় দেবতা, তাই এনার নাম আগে কখনো শুনতে পাইনি। মন্দির দর্শন করে আমরা ফেরার জন্য অন্য আর এক পথ ধরলাম। ফেরার পথে বাজার থেকে কিছু চাল ডাল আলু কিনে নিয়ে গেলাম। হোমস্টেতে রান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল। রাত্রে বেশ খিচুড়ি রেঁধে খেয়ে নিলাম। অসাধারণ অনুভূতি। আমরা সাধারণত যখন কোনো জায়গায় ঘুরতে যাই এবং হোমস্টেতে যদি রান্না করার সুবিধা থাকে তখন তার পূর্ণ সদ্ব্যবহার করি। দ্বিতীয় দিন আমাদের প্ল্যান ছিল কাসার দেবী মন্দির দেখার। হাইকিং করে যাব, হারিসজি আমাদের গাইড করে নিয়ে যাবেন। তৈরি হয়ে রওনা দিলাম। অক্টোবর মাসের ওয়েদার এখানে খুব আরামদায়ক। মিঠে করা রোদে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার রাস্তাটা খুবই উপভোগ্য। বেশ অনেকটা হাঁটার পর আমরা কাসার দেবী মন্দিরে পৌঁছাই। কথিত আছে এখানে স্বামীজি নাকি ধ্যানমগ্ন হয়েছিলেন। এই মন্দিরটি সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই মন্দিরটির আশেপাশে নাকি এক ধরনের ম্যাগনেটিক পাওয়ার আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্পিরিচুয়াল মানুষরা এই মন্দিরে এসে ধ্যানমগ্ন হয়েছেন, মেডিটেশন করেছেন এবং আত্মোপলব্ধি করেছেন। সত্যি মিথ্যা জানি না, তবে মন্দির চত্বরটি সত্যি খুব সুন্দর এবং শান্তিময়। বেশ অনেকটা সময় কাটালাম এই কাসার দেবী মন্দিরে। ফেরার পথে আমরা পাকা রাস্তা ধরলাম। এবার আর জঙ্গল নয়। হরিশজি কখনো আমাদের এক রাস্তা দিয়ে দুবার নিয়ে যান। আলমোড়া জায়গাটি খুবই সুন্দর। এখানকার এই যে পাকা রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, সেটাও আমাদের কাছে খুবই উপভোগ্য লেগেছিল। এই জায়গাটি অনেকটা ছোট্ট শহরের মতো, মানে পাহাড়ি শহর। চারপাশে পাহাড়, মধ্যেখান দিয়ে চলে গেছে পাকা পিচের রাস্তা। সেদিনও ফেরার পথে কিছু বাজার করে ফিরি। আগের দিনের মতো সেদিনও রান্না করে গরম গরম খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনে আমাদের প্ল্যানিং ছিল ভিলেজ হাইকিং করা। আলমোড়ার যে হোমস্টেটিতে আমরা ছিলাম সেটি আলমোড়া শহরের একদম প্রান্তে, এবং তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে পাহাড়, জঙ্গল এবং কিছু পাহাড়ি গ্রাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনতলা, বালতা ইত্যাদি। সেদিন আমরা ঠিক করি এই সমস্ত গ্রামগুলোই আমরা হাইকিং করে ঘুরে দেখব। হরিশজির বানানো খাবার খেয়ে আমরা সময় মতো বেরিয়ে পড়লাম এই 2-3টি পাহাড়ি গ্রাম দেখতে। জঙ্গলের ভেতর দিয়ে শুরু হলো আমাদের হাইকিং। জঙ্গলের মধ্যে কিছু বাড়ি, তারপরে আবার জঙ্গল, আবার কিছু ঘর, এরকমই চলতে থাকলো। এখানে কিছু বাড়ি কিন্তু বেশ পুরনো। চলতে চলতে একবার একটু রেস্ট নেওয়ার জন্য এক গ্রামের বাড়িতে হরিশজি নিয়ে গেলেন। তাদের সঙ্গে বেশ গল্প জমে গেল।
জানতে পারলাম 2 দিন আগেই তাদের পোষ্য কুকুরটিকে লেপার্ড নিয়ে গেছে। কুকুরটি থাকার জায়গাটা ফাঁকা দেখে খুব মায়া লাগছিল। নানাবিধ গল্পের মাঝেই সেই বাড়ির ভদ্রমহিলা আমাদের চা বানিয়ে এনে দিলেন। খুব ভালো লাগলো। চায়ের দাম দিতে হবে কি না হবে একটু ইতস্তত করে জিজ্ঞেস করাতে ভদ্রমহিলা জানালেন, আমরা হলাম মেহমান, উনি কি করে দাম নেবেন। আলমোড়াতে আমাদের শেষ বিকেলের সুন্দর অনুভূতি নিয়ে ফিরতে লাগলাম। ফেরার পথে রাস্তা বেশ চড়াই ছিল, সেটা পেরোতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু ভালো লাগাটা সেই সামান্য কষ্টের থেকে বহু গুণ বেশি ছিল। এরকম একরাশ ভালো লাগার অভিজ্ঞতা অনুভূতি নিয়ে আমাদের আলমোড়া সফর শেষ হলো। কাল এখান থেকে বেরোবো চোপতা ভ্যালির উদ্দেশ্যে।